নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। এখন বাজে ওই বেলা 10টা নাগাদ। তো আজকে কি কাণ্ড হয়েছে জানো? আজকে হচ্ছে বেলা যখন 8টা বাজে সকাল, এই জীবনে ফার্স্ট টাইম আমি এত বেলায় আর কি ঘুম থেকে উঠেছি। যখন 8টা বাজে তখন ঘুম ভেঙেছে আমার আর আমার বাবুর দুজনেরই। আসলে হাজব্যান্ড বাড়িতে নেই, সেই জায়গায় আর কি সকালে উঠে কাজকর্ম করার অত একটা তাড়াহুড়া নেই। তো আমি আর ছেলে আর কি উঠে সকালবেলা গল্প করেই যাচ্ছি। গল্প করতে করতে দেখি বাজে হচ্ছে 9টা। তখন ধচমচ করে উঠেছি, বাবু পরোটা নিয়ে আসলো আর আমি কিন্তু এদিকে বাসি কাজকর্মগুলো করে নিলাম। বাবু পরোটা খেয়ে চলে গেল পড়তে, আর তারপরে আমি আর শাশুড়ি মা আস্তে আস্তে বসে কিন্তু পরোটা খেয়েছিলাম। আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, তো সকালে রান্নাবান্নার অত চাপ নেই, কারণ আমরা সকালবেলা অতটাও আর কি খাই না। তো হাজব্যান্ডই সকালে ভাতটা পছন্দ করে, ওই খায়, আর এই কারণে ভাতটা করা হয়। তো সকলেই খায়। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, আমিও একবার ভাত খাই দুপুরে, শাশুড়ি মাও তাই খায়, আর অন্বেষাও তাই খায়। আর বাবু তো সকালে পরোটা হলে বেশ ভালো হয়, তবে পরোটাটা রোজ খেতে দিই না আমি। পরোটা তো রোজ খাওয়া ভালো না, তো খেতে দিই না। যাই হোক, আজকে নিয়ে আসলো, সকালে হালকা পাতলা সবাই মিলে টিফিন করে নিলাম। করে তারপরে কিন্তু ও যে যার মতো পড়তে চলে গেছে। আর আমি হচ্ছে সুতো ঘুরাচ্ছিলাম অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা সুতো ঘুরিয়েছি। আর তার আগে কিন্তু স্নান পুজোর সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে যেহেতু সকালবেলা খাওয়ার ঝামেলা তেমন একটা ছিল না, তো এই কারণে সকালে আর হুটোপাটা করে রান্নাটা বসাইনি, একবারে ধীরে সুস্থে কিন্তু দুপুরবেলায় রান্না বসিয়েছি। কারণ একটু বাদে অন্বেষা পড়তে চলে আসবে, তার আগে কিন্তু আমার ঠিক সোয়াবিন আর ভাতটা হয়ে গেলে আর আমার কোনো টেনশন থাকবে না। এদিকে মিস্ত্রি দাদাভাইরা কাজে এসেছে, তো ওদের জন্য এই যে 2 কাপ চা করে দিলাম, ওরা চা খেয়ে নেবে, আর ততক্ষণে কিন্তু আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে হাজব্যান্ড তো বাড়িতে নেই, হঠাৎ করে ওর কি মনে হলো দিদির বাড়িতে যাবে, তো ও কিন্তু চলে গেছিলো দিদির বাড়িতে। আর যেহেতু বাড়িতে একটু কাজের চাপটাও কম আছে, সেহেতু বললো যাই 2 দিন ঘুরে আসি। আর আমিও নিষেধ করলাম না, তার কারণ হচ্ছে আমরা তো তাও এদিক ওদিক একটু আধটু যাই, আর আমার হাজব্যান্ড হচ্ছে কোথাওই যায় না, ওই বাড়িতেই শুধু কাজ আর কাজই করে। তো যেই জায়গায় একটুখানি কাজটা কম আছে, তা বললো যে তাহলে থাকো, আমারও ভালো লাগছে না, আমি একটুখানি ঘুরে আসি। আর দেখবে মাঝে মাঝে একটুখানি স্থানটা পরিবর্তন করলে, একটু ঘুরতে গেলে, বেড়াতে গেলে কিন্তু মানসিকতাটাও ঠিক থাকে, মনটাও ভালো থাকে। আবার কিন্তু বাড়িতে ফিরে এসে সেই কাজে খুব সুন্দরভাবে মন বসে। তো এই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই মাঝে মাঝে একটুখানি হলেও ঘোরা উচিত। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, সেহেতু কিন্তু আমাদের রান্নার ঝামেলাটাও তেমন নেই। একটু সয়াবিন করব, আর শাশুড়ি মা যেহেতু সয়াবিন খায় না, ওনার জন্য একটু ফুলকপি আলুর রসা, আর সেই সঙ্গে বেগুন ভাজা করব। আসলে এখানে যদি আমি, আমার ছেলে মেয়ে এই 3 জনে খেতাম, তাহলে কিন্তু রান্নাবান্নার কোনোই ঝামেলা ছিল না। ওই এক তরকারি সয়াবিন আর ভাত করলে কিন্তু আমাদের হয়ে যেত। এবার যেহেতু শাশুড়ি মা সয়াবিনটা খায় না, তো এই কারণে উনি নিজে হাতে ফুলকপিটা কিনে দিয়েছে ফুলকপি আলুর রসা বানানোর জন্য। তো এদিকে তো ছেলে মেয়ে ওরা খাবে না ফুলকপির তরকারি, এই কারণে ওদের জন্য একটু সোয়াবিন করলাম। আর আমিও খাবো সোয়াবিনটা, আর শাশুড়িমা তো সোয়াবিন খান না, তো উনি খাবেন ফুলকপি আলুর রসা। তো প্রথমেই আমি সোয়াবিনটা বসিয়ে দিয়েছিলাম, তার কারণ হলো অন্বেষা পড়ার থেকে চলে আসবে, আর এসে যদি দেখে রান্না হয়নি, তাহলে কিন্তু ওর মাথাটা খুব গরম হয়ে যাবে। কারণ ও সকালবেলা অত সকালে কিছু আর কি খেয়ে পড়তে যায় না, ওই জল, কোনোদিনও বিস্কিট, হরলিক্স থাকলে হরলিক্স, বা কখনো বিট জুস, এগুলোই খেয়ে কিন্তু ও চলে যায় পড়তে। আর এদিকে তো ছেলেও বাড়িতে নেই, ও পড়তে চলে গেছে, ও তো পরোটা খেয়ে চলে গেছে, আর আমিও পরোটা খেয়ে নিয়েছি, শাশুড়ি মাও পরোটা খেয়ে নিয়েছে, আমাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। তো এই কারণে ঝটপট করে আগে ফুলকপিটা বসালাম, আগে সোয়াবিনটা বসালাম, যদি অন্বেষা বাড়ি চলে আসে তাহলে কিন্তু সোয়াবিন দিয়ে ভাত দিয়ে খেয়ে নিতে পারবে। আসলে বলো তো কি, সংসারটা কিন্তু একা শুধু নিজের জন্য নয়, সংসারটা হচ্ছে সবাইকে নিয়ে, তাই সবার কথা ভেবেই কিন্তু আমাদের সংসারটা চলে। আসলে সংসার হচ্ছে যত্নের জিনিস, যত্নে যত আগলে রাখবে সংসার তত সুন্দর হবে। তাই এই যে ছেলে মেয়ে, এদের খেয়াল কিন্তু আমাদের বাবা মাদেরই রাখতে হয়। ছেলেমেয়েরা কি খায়, কি না খাবে, কেমন থাকবে, কোনটা খেলে ওদের ভালো লাগবে, সবটাই কিন্তু নির্ভর করে আমাদের বাবা মায়ের ওপর। তো আমরা যদি একটু খেয়াল রাখি এভাবে, বাচ্চারা কোনটা খেতে ভালোবাসে বা বাচ্চাদের কখন খাবারটা দিলে ভালো হবে, এইটুকু খেয়াল রাখলেই কিন্তু খুশি। কারণ একটা সময় আসবে, যেটা আমাদের হয়েছে, যে আমরাও কিন্তু মায়ের জায়গাটা নিয়ে নিয়েছি।
আমার বাবা মা যেভাবে এতদিন সংসার করেছে বা সংসার চালিয়েছে, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আমরা নিয়ে নিচ্ছি। তো আমরাও যখন ছোট ছিলাম আমাদের কিন্তু বাবা মা এমনভাবেই দেখভাল করেছিল, আর আমরা কিন্তু আজকে বড় হয়েছি, আমরা আবার আরেকটা জেনারেশন ছেলে মেয়েকে আবার মানুষ করছি, বড় করছি। এভাবেই কিন্তু যত্ন আর মানে কি বলবো, যত্ন আর ভালোবাসায় আগলে থাকে সংসার। আমাদের জেনারেশন চেঞ্জ হবে কিন্তু যত্ন আর ভালোবাসা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। মা সন্তানের জন্য যতটা ভাববে আর কিন্তু ততটা কেউ ভাববে না। তো মায়ের মতো কেউই কখনো হতে পারে না। আমরা যেমন একটা সময় সন্তান ছিলাম, আজকে কিন্তু আমরাও একটা সময় মা হয়ে উঠেছি। তেমনি আমরাও আজকে যখন ছোট ছোট ছেলে মেয়েদের মানুষ করছি, তাদের খেয়াল রাখছি, তারাও কিন্তু একটা সময় তাদের জেনারেশন চলে আসবে, তারাও একটা সময় মা হবে, বাবা হবে, তারাও কিন্তু তাদের সন্তানের খেয়াল রাখবে। আসলে এই সংসার কিন্তু এমনভাবেই চলমান। দেখো, গল্প করতে করতে মেয়ে কিন্তু চলে এসেছে পড়ার থেকে, আর আমি বললাম না, সোয়াবিনটা হয়ে গেলে কিন্তু ও ঠিক খেয়ে নিতে পারবে, আর ওর কিন্তু কোনো ঝামেলাই থাকবে না। তো সোয়াবিনের ঝোলটাও নামিয়েছি, ওদিকে ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি, আর ওদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মেয়ে চলে এসেছে, মেয়েকেও কিন্তু এই সোয়াবিনটা দিয়ে ভাত বেড়ে দিলাম। ও সোয়াবিন দিয়ে দিব্যি ভাত খেয়ে নেবে, আর কোনো সমস্যা কিন্তু থাকবে না। আর ওদিকে যা বাদবাকি রান্নাগুলো আছে, আমি কিন্তু সেই রান্নাগুলো এখন আস্তে আস্তে কমপ্লিট করে নেব। আর এদিকে আরেকটা কি ঝামেলা হয়ে গেছে দেখো, তোমার দাদাভাই তো বেড়াতে চলে গেছে, আর এদিকে মিস্ত্রিরা কাজে এসছে। তো খালি এটা ওটা খুঁটি নাটি সমস্ত কিছুর জন্য শুধু ডেকে যাচ্ছে, তো ডেকেই যাচ্ছে, এটা লাগবে ওটা লাগবে, এটা সরাতে হবে ওটা সরাতে হবে। আচ্ছা বলো, এত কি পারি? হ্যাঁ, পুরোপুরি দায়িত্ব যদি প্রথম থেকে নিতাম তাহলে হয়তো পারতাম, কারণ পুরোপুরি দায়িত্বটা তো প্রথম থেকে নিই নি। জানি হাজব্যান্ড আছে, ওই সবটা করে, ওই সবটা সামলায়, তো আমি কিন্তু অতটা মাথা ঘামাই না। তবে দায়িত্ব কিন্তু বিরাট বড় একটা জিনিস। দায়িত্ব যে একবার নেয় সে বোঝে যে দায়িত্ব কতটা মূল্যবান। দায়িত্ব নিলে কিন্তু তাকে এড়িয়ে চলা খুব কঠিন। দায়িত্ব নিলে সেই দায়িত্বটা পালন করতেই হবে। আসলে হাজব্যান্ড তাকে এই সবগুলো সব দেখাশোনা করে, আর আমার তো এদিকে কোনো ঝামেলাই থাকে না। তো এই কারণে আজকে যেন মনে হচ্ছে যে না, বিরাট বড় একটা জিনিস দায়িত্ব, অনেকটা বোঝা যেন মনে হয় আর কি, এরকমই লাগে। যাই হোক, আমার এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সোয়াবিন হয়ে গেছে, আর ওদিকে ফুলকপি আলুর রসাটা বসিয়ে রান্নাঘরটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, সেহেতু কিন্তু আমি যতবার রান্না করি বা যতবার রান্নাঘরে কাজ করি ততবারই কিন্তু রান্নাঘরটাকে এরমভাবেই পরিষ্কার করতে হয়। আর সাদা টাইলস যেহেতু, এই সাদা টাইলসটাকে কিন্তু দুদিন বাদে বাদে সার্ফ দিয়ে পরিষ্কার না করলে কিন্তু একটুতে একটু দাগ হয়ে যেতে পারে। তো এই কারণে আমি কী করি, ওই দাগ যাতে না হয়, নোংরা যাতে না হয়, এই কারণে প্রত্যেক দিনই একটুখানি সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। আর এইভাবে করি বলে রান্নাঘরটা কিন্তু আমার মানে প্রায় 2 বছর হতে চললো, এখনও কিন্তু আমার সাদা টাইলসে কোথাও এতটুকু দাগ নেই। তার কারণ বলো তো কি, যে এরকম আমি কিন্তু 2 দিন বাদে বাদে সার্ফ দিয়ে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে দিই। আর যদিও এখন পরিষ্কার করলে আমি পরিষ্কার রাখতে পারছি না, কারণ ওই যে ওপরে টাইলসের কাজ হচ্ছে, সিমেন্ট ধুলো বালি প্রচণ্ড পরিমাণে হচ্ছে, মাথা নেই, মুখের চামড়া নেই, এতটাই কিন্তু বাজে পরিস্থিতি হয়ে গেছে। জামা কাপড় মাথা মানে অবস্থা ভীষণ খারাপ। আর টাইলসের কাজ হলে তো ধুলোবালি সিমেন্ট উড়বে, এটা স্বাভাবিক। তবে আজকের থেকে না, জানো তো বন্ধুরা, আমরা সেই দুর্গাপূজার পর থেকে এরকম ঘর নিয়ে কিন্তু পড়ে আছি। আর একটার পর একটা যেহেতু কাজ হয়েই চলেছে, সেহেতু ঘরের থেকেও নোংরা যাচ্ছে না, আর ঘর দুয়ারা কিন্তু পরিষ্কার রাখতে পারছি না। তোমরা দেখো, একটুখানি খেয়াল করলে আমার নাইটিটা কিন্তু ছিঁড়ে গেছে, তবুও নাইটিটা আমি চেঞ্জ করছি না। তার কারণ যে কদিন নোংরা কাজ হবে ঘরে, সেই কদিন আমি এটা পরেই চালিয়ে দেবো। তারপরে আমি নতুন নাইটি বার করে কিন্তু পরবো। আর এর মধ্যে যদি আমি এখন বার করি তাহলে আমার পুরো নাইটিটাই মানে নষ্ট হয়ে যাবে। কারণ এর আগে আমি একটা নতুন নাইটি বার করেছিলাম দুর্গাপূজার পরে, যেটা অনেকটাই পরে বার করেছিলাম, সেই নাইটিটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। তো এই কারণে না কিছুই বার করছি না। আর এখন তো কোথাও নেমন্তন্ন পড়লেও যাওয়ার ইচ্ছে করে না, তার কারণ ওই তোমরা তো জানোই ধুলোবালির কাজ হলে কতটা মানে সব দিক থেকেই কতটা মানে খারাপ বাজে পরিস্থিতি হয়ে যায়। তো কোথাও নেমন্ত্রণ পড়লেও এখন আর যাচ্ছি না, আর মন থেকেও চাইছে না যে কেউ নেমন্তন্ন করুক বা রাস্তাঘাটে বেরোই, মানে এতটাই অড লাগে নিজেকে এখন দেখতে। তবে কিছু করার নেই, আর বেশ কয়েকটা দিন লাগবে, এরপরেই হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে।
জানি না এখনও, কারণ বলো তো কি মিস্ত্রি দাদারা না প্রচণ্ড পরিমাণে ভোগায়। 5 দিনের কাজ ওরা 10 দিন লাগিয়ে দেয়, মানে আজকে একদিন কাজ করে তো 2 দিন একদম অফ, এরকমভাবে আর কি কাজ করে। এই কারণেই অনেকটা আর কি পিছিয়ে যায়। তবে আমাদের যে কতটা সমস্যা হয় ওরা তো সেটা বোঝে না, না ওদের মতো করে ওরা কাজ করে, 1টা 2টো 3টে কাজ একবারে ধরে নেয়, ধরে ব্যাস এবার এই বাড়িতে একদিন করলো তো 5 দিন গ্যাপ দিল, আরেক বাড়িতে একদিন করলো তো 5 দিন গ্যাপ দিল, মানে এরকমই করে মিস্ত্রি দাদা ভাইরা। দেখছি তো কাজ তো করলাম 2বার 3বার, প্রত্যেকবারই এরকম করে। যাই হোক তাড়াতাড়ি করে রান্না বান্না করে গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু পার্লারে। আজকে একটু নেইল এক্সটেনশনের কাজ ছিল, তো ওখান থেকে ফেরার সময় এরকম আলুর চপ নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান থেকে, সম্পূর্ণ নিরামিষ। তো ওটা এখন খাবো মুড়ি দিয়ে, কারণ পার্লারে গেছি সেই 2টোর সময়, বাড়িতে আসলাম 7টা বাজে, অনেকটা লং টাইম। তো ভীষণ পরিমাণে খিদেও পেয়ে গেছে একটু, তাই যে চপ আর মুড়ি নিয়ে বসে পড়লাম, এটা খাবো এখন। চলো খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। যদিও গোছানো ভিডিও আমি এখন দিতে পারছি না, তার কারণ কোনো কাজই তো আমি দেখাতে পারছি না, না ঠাকুর পুজো, না বিছানা তোলা, না কিছুই। ওই রান্নাঘরে একটু আধটু রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা, এটুকুই যা। তো যাই হোক কিছু করার নেই বন্ধুরা, তোমরা একটু আশীর্বাদ করো আমি যেন সব দিক থেকে সফল হতে পারি, সবাইকে নিয়ে এভাবেই চলতে পারি, মিলেমিশে থাকতে পারি। আজকের মতো এখানেই রাখছি। ভালো লাগলে আবারও বলছি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো এখন টাটা, সকলকে গুড ইভিনিং, সবাই ভালো থেকো।